আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন। আজকে আমরা পড়ব বাক্যের বর্গ সম্পর্কে। এই টপিকটি বিসিএস, ব্যাংক এবং অন্যান্য নবম গ্রেডের জবের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তবে খুবই সংক্ষিপ্ত এবং খুব সহজে এটি আসলে পড়ে ফেলা সম্ভব। চলুন শুরু করা যাক। আমরা বাক্যের বর্গ পড়ব, তবে কিছু বাক্যের উদাহরণের মাধ্যমে। যেমন এখানে একটি বাক্য রয়েছে, দেখেন, মায়া স্কুলে যায়। এখানে তিনটি শব্দ নিয়ে এই বাক্যটি গঠিত, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আরেকটি বাক্য দেখি, মায়া ও মালা স্কুলে যায়। এখানে মালা একটা অতিরিক্ত তথ্য চলে আসলো, অতিরিক্ত একটা শব্দ আসলো, যা কিনা একটা যোজক দ্বারা যুক্ত, মায়া ও মালা। আমরা যদি আরেকটি বাক্য দেখি, দেখেন এখানে বলা হচ্ছে যে মায়া ও মালা সকালে স্কুলে যায়। এই যে স্কুলে যায়টা আগে ছিল, সেটার আগে একটা এক্সট্রা তথ্য চলে আসলো, যে কখন স্কুলে যায়, সকালে স্কুলে যায়। আরেকটি বাক্য যদি দেখি, যে তারা খুব সকালে স্কুলে যায়। যে স্কুলে যাওয়াকে যদি আমরা কোশ্চেন করি যে কখন স্কুলে যায়, তো খুব সকালে স্কুলে যায়, যেটা হচ্ছে এই যে খুব সকালে, এটা রয়েছে দুইটা শব্দ। এই দুইটা শব্দ আসলে স্কুলে যাওয়ার সাথে সম্পর্কিত, অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে স্কুলে যায় সম্পর্কে, ঠিক আছে? চলুন আরেকটা বাক্য দেখা যাক। মায়া ও মালা খুব সকালে বাসে করে স্কুলে যায়। যে স্কুলে যাওয়ার সাথে বাসে করে এটা সম্পর্কযুক্ত, যে তারা আসলে কিভাবে স্কুলে যায়, বাসে করে যায়। এবার যদি আরেকটি বাক্য দেখি, যে মায়া ও মালা খুব সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বাসে করে স্কুলে যায়। যে বাসটা সম্পর্কে আবার আরো অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, যে বাসটা আসলে কোথায় ছিল, বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে? এই যে ছোট্ট একটা বাক্য ছিল যেখানে মাত্র তিনটা শব্দ, সেখান থেকে বড় হয়ে হয়ে যে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত শব্দ যোগ করে করে আসলে এখানে একটি বড় বাক্য তৈরি করেছি আমরা। তো এই বড় বাক্যটিতে এই যে শব্দের গুচ্ছ, যেমন মায়া ও মালা মিলে একটি গুচ্ছ তৈরি হয়েছে, আবার খুব সকালে মিলে একটি গুচ্ছ তৈরি হয়েছে, আবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বাস, এটাকে আমরা একটা গুচ্ছ বলতে পারি। দিয়ে স্কুলে যায়, এই স্কুলে যায় হচ্ছে আরেকটা গুচ্ছ। এই গুচ্ছগুলো কিভাবে তৈরি হচ্ছে? এই যে ছোট একটি বাক্যের সাথে এই যে অতিরিক্ত তথ্য যে অ্যাড করা হচ্ছে, এই অ্যাড করার মাধ্যমে এক একটা শব্দের গুচ্ছ তৈরি হচ্ছে। যেমন আমরা যদি, যে মায়া ও মালা একটা গুচ্ছ, আবার স্কুলে যায় একটা গুচ্ছ, কিন্তু যদি এই বাক্যটা দেখি, এখানে কিন্তু কোনো আসলে আমরা গুচ্ছ তৈরি করতে পারবো না, কারণ প্রত্যেকটা শব্দই আসলে ডিফারেন্ট। তো এই যে পরস্পর সম্পর্কযুক্ত শব্দের গুচ্ছ, এই শব্দগুচ্ছকেই আমরা বলবো বাক্যের বর্গ। বুঝতে পেরেছেন? চলুন পরের পৃষ্ঠায় যাই আমরা। এই যে এখানে আসলে বইয়ের সংজ্ঞাটা দেওয়া আছে, যে বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশই হলো বর্গ। এই যে এখানে যদি দেখি একাধিক শব্দ, যে মায়া ও মালা মিলে একটা বর্গ তৈরি হচ্ছে, খুব সকালে মিলে একটা বর্গ তৈরি হচ্ছে, স্কুলে যায় মিলে একটা বর্গ তৈরি হচ্ছে, তাই না? তবে কি শর্তটা কি? শর্তটা হচ্ছে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, মানে এই শব্দগুচ্ছের মধ্যে আসলে এরা সম্পর্কিত, মানে একই রকম, এরকম হতে হবে। তো দেখেন এখানে বইয়ের দুটি এমসিকিউ দেয়া আছে, যে কি বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্গ বলে। আবার আরেকটিতে দেখেন কি বলা হচ্ছে, যে বর্গ আসলে কি? বর্গ আসলে শব্দের গুচ্ছ। দেখেন এখানেই আমরা পড়ে ফেলেছি শব্দের গুচ্ছ, তাই না? দেখেন পরের পৃষ্ঠায় কি বলা হচ্ছে, যে এখন এই যে বাক্যের বর্গটা রয়েছে, এই যে বাক্যের আমরা শব্দ গুচ্ছগুলো দেখলাম, এখানে কিন্তু সবগুলো গুচ্ছ একরকম নয়। যেমন মায়া ও মালা মিলে যদি একটা গুচ্ছ তৈরি করি, আবার স্কুলে যায় মিলে যদি একটা গুচ্ছ তৈরি করি, এই দুইটা গুচ্ছের ধরন কি একই রকম হচ্ছে? না। কারণ এই দেখেন স্কুলে যায়, এটা একটা কাজ বোঝাচ্ছে। আবার মায়া ও মালা জাস্ট এখানে দুইজনের নাম, মানে একটা বিশেষ্য বোঝাচ্ছে, তাই না? তাহলে এই যে বাক্যের বর্গ আমরা তৈরি করছি, এই বর্গগুলো ধরন আবার বিভিন্ন ধরনের হতে পারে। সেই ধরনের উপর ভিত্তি করে আমরা আসলে বিভিন্ন ধরনের বাক্যের বর্গের বিভিন্ন ধরনের নামকরণ করতে পারি।
এই যে যে পদের মতো আচরণ করবে বর্গগুলো, সেই পদের নামানুসারেই আমরা সেই বর্গের সেইভাবে নামকরণ করব। আচ্ছা, এই বাক্যটি থেকেই আমরা বাক্যের বর্গের নামকরণ শিখে ফেলতে পারি। দেখেন যে মায়া ও মালা, এ দুটো আসলে কি? দুটা নাম বোঝাচ্ছে। তো নাম বোঝালে কি হবে? বিশেষ্য, পদের মতো আচরণ করবে, মানে এরা দুইটা মিলে একটা পদের মতো আচরণ করছে, সেই পদটা কি? বিশেষ্য পদ। তাই তাহলে এদেরকে আমরা বলতে পারি বিশেষ্য বর্গ। আবার খুব সকালে যদি আমরা দেখি, এই যে খুব সকালে, এটা আসলে কিসের মতো আচরণ করছে? ক্রিয়া বিশেষণ। কেন? কারণ এই যে ক্রিয়াটা আছে, স্কুলে যায়, স্কুলে যাওয়া, এই ক্রিয়াটাকে যদি আমরা প্রশ্ন করি যে কখন স্কুলে যায়, উত্তর পাবো খুব সকালে। তো সেক্ষেত্রে এটা কি হচ্ছে? ক্রিয়াকে যেহেতু বিশেষায়িত করছে, তাই এটা একটা ক্রিয়া বিশেষণ। তার মানে একটা পদ নয়, বরং এই যে গুচ্ছ, একটা যে গুচ্ছ তৈরি হচ্ছে, এই দুইটা এই গুচ্ছটা মিলেই আসলে একটা পদের মতো আচরণ করছে, যেটা আসলে ক্রিয়া বিশেষণ। তাই খুব সকালে একটি ক্রিয়া বিশেষণ বর্গ। আবার যদি আমরা দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, এটা তাহলে কি বর্গ হবে? এটা বিশেষণ বর্গ। কেন? এটা হচ্ছে এই যে বাস, বাস হচ্ছে একটা বিশেষ্য, একটা জিনিসের নাম। এটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে যে বাসটা কোথায় দাঁড়িয়েছিল? বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তো সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি বিশেষণ বর্গ। অর্থাৎ 1 2 3 4, এই চারটা শব্দ মিলে একটি গুচ্ছ বা বর্গ গঠন করছে, যেই বর্গটা বা শব্দের গুচ্ছটা আসলে বিশেষণের কাজ করছে। তো এই সবগুলোকে মিলে এই গুচ্ছটাকে আমরা বলতে পারি বিশেষণ গুচ্ছ বা বিশেষণ বর্গ। একইভাবে যে বাসে করে স্কুলে যায়, যেহেতু ক্রিয়াকে বিশেষায়িত করছে যে কিভাবে স্কুলে যায়, বাসে করে যায়, তাহলে এটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলতে পারি। আর স্কুলে যাওয়া তো অবশ্যই একটি কাজ, তাহলে এটা ক্রিয়া বর্গ। এই দুইটা মিলে ক্রিয়ার মতো আচরণ করছে, তাই এই গুচ্ছটাকে আমরা বলছি ক্রিয়া বর্গ। দেখেন এখানে বইয়ের একটি এমসিকিউ দেয়া আছে, বর্গের নাম হয় তাহলে কি অনুযায়ী? খুবই সহজ, পদ অনুযায়ী। এখন এই যে বিভিন্ন নামকরণ দেখলাম, সেই নামকরণগুলোর একটু বিস্তারিত যদি আমরা দেখতে চাই, যে বিশেষ্য বর্গ কাকে বলবো? দেখেন এখানে বইয়ে দেওয়া আছে কি, যে বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়, তাই না? এই দেখেন এখানে যদি উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। এই যে ছেলে, ছেলে কি? ছেলে হচ্ছে বিশেষ্য। বিশেষ্যর আগে যদি কোনো বিশেষণ বা সম্বন্ধ পদ থাকে, যা কিনা বিশেষ্য সম্পর্কে অতিরিক্ত একটি তথ্য দিচ্ছে, তাহলে এই যে গুচ্ছটি তৈরি হবে, সেটাকে আমরা বলবো বিশেষ্য বর্গ। যেমন এই যে অসুস্থ একটি বিশেষণ, তো এই অসুস্থ ছেলেটি, এই যে একটা গুচ্ছ তৈরি হলো, এই গুচ্ছটাকে আমরা বলবো বিশেষ্য বর্গ। আবার ভাই একটি হচ্ছে বিশেষ্য, ভাই সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে, বিশেষ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে? আমার। তাহলে আমার ভাই, এই গুচ্ছটাকে আমরা বলবো বিশেষ্য বর্গ। ঠিক আছে? আবার যদি আরেকটি নিয়ম হচ্ছে কি, যোজক দ্বারা যদি দুটি বিশেষ্য যুক্ত হয়, তাহলেও বিশেষ্য বর্গ তৈরি হবে। যেমন যোজক একটি ও, আবার মালা মিনা, দুইটা বিশেষ্য একটি যোজক দিয়ে তৈরি হচ্ছে, তাই আমরা এই যে গুচ্ছটা তৈরি হলো, এটাকে আমরা বলতে পারি বিশেষ্য বর্গ। আচ্ছা, আমরা যদি এখন দেখি বিশেষণ বর্গ, খুবই সহজ, বিশেষণ জাতীয় শব্দগুচ্ছকেই বিশেষণ বর্গ বলবে, তাই না? যে শব্দগুচ্ছ মিলে একটা বিশেষণের মতো আচরণ করবে। যেমন আমটা দেখতে ভারী সুন্দর, এই যে একটা গুণ বোঝাচ্ছে এই দুইটা শব্দ মিলে, তাহলে এটাকে আমরা বলবো বিশেষণ বর্গ। আবার ভদ্রলোক সত্যিকারের নির্লোভ, এই যে এই দুইটা শব্দ মিলে আমরা একটা বিশেষণ বর্গ বলতে পারি। আবার পোকায় খাওয়া কাঠ, কাঠ সম্পর্কে তথ্য দিচ্ছে, পোকায় খাওয়া কাঠ কিরকম? পোকায় খাওয়া। তো এই দুইটা মিলে আমরা বলতে পারি একটি বিশেষণ বর্গ। খুবই সহজ, তাই না? আচ্ছা, আরেকটা এখানে এমসিকিউ দেওয়া আছে বইয়ের, দেখেন বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? এই যে এখানে আমরা সংজ্ঞাটা, হুবহু সংজ্ঞাটা তুলে দিয়েছে, দেখেই আসছি। কোন বর্গ তৈরি হয়? বিশেষ্য বর্গ। আবার বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলে?
খুবই সহজ, বিশেষণ বর্গ। এবার আমরা দেখব ক্রিয়া বিশেষণ বর্গ। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকেই ক্রিয়া বিশেষণ বর্গ বলবে। অর্থাৎ ক্রিয়া সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিবে যে শব্দগুচ্ছ, সেই শব্দগুচ্ছকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। যদি প্রথম উদাহরণটি দেখি, দেখেন কি বলেছে, সকাল 8টার সময়ে সে রওনা হলো। এই যে রওনা হলো কাজ, কখন রওনা হলো, এই যে ক্রিয়াকে প্রশ্ন করছি, অতিরিক্ত একটি তথ্য পেয়ে যাচ্ছি, সকাল 8টার সময়। এই যে শব্দের গুচ্ছ, তাহলে এটাকে আমরা কি বলবো, ক্রিয়া বিশেষণ বর্গ। আবার দেখেন পরের উদাহরণটি কি, তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। এই যে দাঁড়ালাম একটা কাজ, কোথায় দাঁড়ালাম, ক্রিয়াকে প্রশ্ন করলাম 10 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে এই যে তিনটা শব্দ মিলে একটি গুচ্ছ তৈরি হলো, এটাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ বর্গ। একইভাবে বাকি তিনটি উদাহরণও রয়েছে। সর্বশেষ আমরা দেখব ক্রিয়াবর্গ, যে বাক্যের বিধেয় অংশের ক্রিয়া সাধারণত ক্রিয়াবর্গ তৈরি করে। অর্থাৎ শেষের যে অংশটি রয়েছে, অর্থাৎ যে বিধেয় অংশ, সেই বিধেয় অংশের ক্রিয়া যে বর্গটা তৈরি করবে। ঠিক আছে, এখানে দেখেন অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলেছে। এই যে এগিয়ে চলেছে, এই যে একটা কাজ হচ্ছে দুইটা শব্দ মিলে, তার মানে এই শব্দগুচ্ছটাকে আমরা বলবো ক্রিয়াবর্গ। আবার সে লিখছে আর হাসছে, এই যে ক্রিয়াটা, তিনটা শব্দ মিলে যে ক্রিয়াটা গঠন করেছে, এটাকে আমরা বলবো ক্রিয়াবর্গ। একইভাবে এই যে বসে পড়লো, চিৎকার করছে, অর্থাৎ একাধিক শব্দ, অর্থাৎ গুচ্ছ গুচ্ছ শব্দ মিলে যদি কাজ করা বোঝায়, তাহলে সেই গুচ্ছটাকে আমরা বলবো ক্রিয়াবর্গ। বুঝতে পেরেছেন? আসলে এটা আসলে খুবই সহজ একটি টপিক। আর এখানে এমসিকিউ দেখেন, বিধেয় অংশের ক্রিয়া সাধারণত কি হবে, দেখেন এখানে আমরা দেখে এসেছি বিধেয় অংশের ক্রিয়া সাধারণত ক্রিয়াবর্গ তৈরি করে। তাহলে এর উত্তর কি হবে, ক্রিয়াবর্গ। এটুকুই ছিল আমাদের আজকের পড়া ক্রিয়া বর্গ সম্পর্কে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।